কখনো ভেবে দেখেছেন আপনি আজকে যে গ্রামে বসবাস করছেন সেই গ্রাম ছেড়ে যদি আপনাকে পালিয়ে যেতে হয় 1 বছরের মধ্যেই? কারণ সেই গ্রামে ভূত প্রেত আত্মা জিন এসবের প্রকোপে এমনই একটি গ্রাম থেকে ছেড়ে পালিয়ে গেছিল সমস্ত লোক, বাচ্চা কাচ্চা। সেই গ্রাম আজকে পুরো জরাজীর্ণ শূন্য। সেই গ্রাম ছিল একসময় খুশহাল, একদম কি বলবো, সেই গ্রাম হারিয়ালি, সবুজ ক্ষেত, সমস্ত রকমের সুখ শান্তি কিন্তু সেই গ্রামে ছিল। কিন্তু হঠাৎই কী হয়, সেই গ্রাম ছেড়ে পালিয়ে যায় সবাই। সেই গ্রাম এখন নিরিবিলি, জনমানবহীন। কেন? কারণ হচ্ছে সেই গ্রামে এখন ভূত প্রেতাত্মার বসবাস। জিনের প্রকোপে তারা সেই গ্রাম ছাড়তে বাধ্য হয়। আজকে কথা বলবো সেই একটি গ্রামের। তো আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ক্যামেরার সামনে আমি ইব্রাহিম, আমার সঙ্গে আমার বন্ধু রনি। তো আপনাদের ভালোবাসায় এবং সহযোগিতায় আমরা খুব অল্প সময়ের মধ্যেই 200 কাছাকাছি সাবস্ক্রাইবার করে নিতে পেরেছি। তো আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক সত্য ঘটনা। তো এরকমই একটি ঘটনা আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। তো রনি ভাই, আমরা কোন গ্রামটি নিয়ে আজকে আলোচনা করব? আজকে আমরা যে গ্রামটি নিয়ে কথা বলবো ইব্রাহিম ভাই, সেটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি গ্রাম। আমরা জানি পরিচিত একটি জায়গা আসানসোল। সেই আসানসোলের একটি ছোট্ট গ্রাম। গ্রামটি তুমি বলতে পারো অনেক দিন আগের, কিন্তু গ্রামটি খুব অল্প সময়ের মধ্যে এবং বাইরে থেকে কিছু লোক কিন্তু সেই গ্রামে এসে বসবাস করতে শুরু করেছিল। তো গ্রামটির নাম হচ্ছে বেনাগ্রাম। তো গ্রামটি আসানসোলের কাছে অবস্থিত, এখনও গ্রামটি রয়েছে, কিন্তু গ্রামটিতে মানুষ আর কিন্তু নাই। ওখানে একদম পুরো জনমানবহীন একটা পরিস্থিতি। এবং তুমি বলতে পারো সেই জায়গায় এখন হয়তো অনেক ক্রিমিনাল বা অনেক খারাপ কাজ এই সমস্ত কিছুর জন্য একটু ফেমাস হয়ে গেছে। কিন্তু যেটি মেন কারণ ছিল, লোকের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে কারণে মানুষ সেই গ্রামটিকে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছিল, তার কারণটাই হচ্ছে কিছু প্রেতাত্মা, ভূত বা জিন, যেটাই বলো না কেন, সেই সমস্ত কিছু অলৌকিক শক্তির একটা প্রকোপের কারণে তারা কিন্তু সেই গ্রামটি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। তো আজকে সেই গ্রামটি পুরোটাই শূন্য এবং সেই গ্রামে আর মানুষ থাকে না। ওই তো বললাম তোমাকে, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা কোনো ইল্লিগাল কাজ, সে সমস্ত জিনিসের জন্য সেই গ্রামটি হয়তো এখন বিখ্যাত। তো আমি তোমাকে যদি প্রথম থেকে ঘটনাটি বলি, ঘটনাটি শুরু হয়েছিল এরকম একটা সময়। কিছু মানুষ যারা থাকে না, যারা হয়তো ঘর ছাড়া হয়ে পড়ে কোনো কারণে, যেমন হতে পারে তুমি বন্যা বা যে কোনো কারণে, তারা হয়তো তাদের নিজেদের গ্রামে আর স্থায়ী না পেয়ে তারা অন্য গ্রামে উঠে এসে বসে বা অন্য কোনো জায়গায় তাদের নিজের একটা জায়গা বানিয়ে নেয় মাথা ঠেকানোর জন্য। তো সেরকমই হয়েছিল। বেশ মোটামুটি তুমি বলতে পারো 2 থেকে 300 মতো লোক, সেটা আলাদা আলাদা গ্রাম থেকে কোনো বন্যা বা কোনো কিছু একটা পরিস্থিতির কারণে তারা কিন্তু নিজেদের গ্রাম ছেড়ে সে সমস্ত লোক জমায়েত হয় সেই জায়গায়, রিফিউজি টাইপের, একরকম রিফিউজি টাইপের তারা জমায়েত হয় সেই জায়গাতে, যেটা আজকে পরিচিত হচ্ছে বেনাগ্রাম নামে। তো তারা ওখানে এসে বসবাস করতে শুরু করে। তারপর ইব্রাহিম ভাই, তারা যখন সেই গ্রামে বসবাস করতে শুরু করে, তো গ্রামটির লোকেশনটা যদি তোমাকে আমি একটু বলে রাখি, তো গ্রামটাতে থাকার মতো যে জায়গাগুলো ছিল, মোটামুটি তুমি 2 থেকে 300 জন লোকের বসবাস ছিল। প্রায় তুমি ধরতে পারো 50 থেকে 60খানা মতো বাড়ি। এবং সেই গ্রামটার পাশেই ছিল একটু বলতে পারো ঘন জঙ্গল মহল বা একটা ঘন জঙ্গল। সেখানে কিন্তু মানুষের কোনো বসবাস নেই। এবং তার ওই জঙ্গলের আগে একটি জঙ্গলের এক ধার দিয়ে কিন্তু রেল লাইনের ব্যবস্থা ছিল। সেখানে কোনো রেল স্টেশন ছিল না, কিন্তু রেল লাইনের ব্যবস্থাটি ছিল। তো তারা যখন এপাশে বসবাস করতে শুরু করে, ধীরে ধীরে কিছু কিছু জিনিস কিন্তু তাদের চোখের সামনে আসতে লাগে। যেমন তোমাকে বলে রাখি, রাত্রেবেলায় কেউ যদি সে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে আসতো, তারা কি দেখতে পেত জানো? তারা দেখতে পেত রেল লাইনের উপর কারোর কাটা দেহ পড়ে আছে। তারা কিন্তু সেই জিনিসটি, অনেকজন ভয় পেয়েছে, কিন্তু অনেক সাহসী ব্যক্তিও আছে যারা কিন্তু সেই জিনিসটিকে দেখতে গিয়েছে। তারা যখন সেই বডিটি, আমি তোমায় বলি কিরকম না, একটু দূরে আছে মনে হচ্ছে যে কিছু একটা অবয়ব, একটা বডি কিন্তু পড়ে আছে। তারা যখন সেখানে গিয়ে সেই জিনিসটিকে দেখার চেষ্টা করে, দেখে সেটি কিন্তু আর নেই। আবার অনেকে এরকম লক্ষ্য করেছে যে তারা হেঁটে যখন যাচ্ছে, সেই রেল লাইনের কাছাকাছি কিন্তু ঘটনাগুলো বেশি ঘটতো, যে রেল লাইনের উপরে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে, একটা সাদা অবয়ব। হ্যাঁ, মানুষ ভয় পেয়ে কিন্তু রেল লাইনের ধারে কাছে সেভাবে কিন্তু কেউ যেত না। তো এই জিনিসগুলো কিন্তু ক্রমশ আস্তে আস্তে বাড়তে শুরু করে। কিরকম হয়, গ্রামের অনেক মানুষ রাত্রেবেলায় ঘুমাতো। হ্যাঁ, এমন মনে হতো যে তাদেরকে যেন কেউ রেল লাইনের কাছে ডাকছে। মানে কি,
একটা বিকট চিৎকার, কেউ যেন সাহায্যের জন্য তাদেরকে ডাকছে, যে মানে একটা চিৎকারের মানুষ কিন্তু একটা কি স্বাভাবিকভাবে উঠে যাবে। তারা কিন্তু যেত ওখানে এবং দেখতো, কিন্তু সেখানে কিন্তু তারা কাউকে দেখতে পেত না। অনেক সময় কি হয়েছে, একজনের ঘটনা আমি তোমায় বলি, সে কিন্তু একাই গেছিল, সে আওয়াজটা পেয়ে। সে যখন যায়, সে কিন্তু ওখানে কিছু দেখতে পায় না, এবং হঠাৎই তার চোখের সামনে কিন্তু একটা অবয়ব, মানে একদম পুরো ক্ষত বিক্ষত দেহ, একটা বিদঘুটে চেহারা, সেই চেহারা নিয়ে কিন্তু তার সামনে চলে আসে একদম হঠাৎই। সে কিন্তু সেখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সে পরের দিন কিন্তু সে সমস্ত ঘটনাগুলি গ্রামবাসীদের বলে। তো এই ঘটনার প্রকোপগুলো যখন দিন দিন বাড়তে থাকে, গ্রামবাসীরা কিন্তু এটা ঠিক করে যে তারা একটি পুরোহিত বা একটি হুজুর তাকে কিন্তু ডেকে আনবে, এবং সেই গ্রামে এই জিনিসগুলো কেন ঘটছে, এই অলৌকিক জিনিস, এই অস্বাভাবিক জিনিসগুলো কেন ঘটছে, সেই জিনিসগুলোর জন্য তারা কিন্তু ভাবে একজনকে ডেকে সেই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু এটা ঠিক করার চেষ্টা করবে। তো এরকমটা যখন তারা ঠিক করলো, এবং মানে তারা দেরি না করে তড়িঘড়ির মধ্যেই কয়েকদিনের মাথাতেই একটা পূজারি বা একটা হুজুরকে কিন্তু তারা ডেকে আনবে, এবং যখন সেখানে তারা সেই ভূমি পূজন বা এসব কিছু শুরু করে, এবং এটাও জানার চেষ্টা করে যে এই সমস্ত অলৌকিক ঘটনার কারণগুলো কি। তো সেই পুরোহিত কিন্তু তাদের জানায় যে এই গ্রামটি আসলে অনেক দিন আগে থেকেই কিছু অলৌকিক প্রেতাত্মা বা জিন, যেটাই বলো না কেন তুমি, তাদের কিন্তু বসবাস এখানে ছিল। এখানে কিন্তু মানুষের কোনো বসবাস ছিল না। তো এই যে মানুষ যারা ঘরহারা হয়ে এখানে এসে বসেছে, মানে বসবাস করতে শুরু করেছে, সেই মানুষগুলো কিন্তু এসে তাদের থাকার জায়গায় ব্যাঘাত ঘটিয়েছে। আচ্ছা আচ্ছা। এই কারণের জন্যই সেই জিন বা ভূত বা প্রেতাত্মা, যেটাই বলো না কেন, তারা কিন্তু চায় যে এখানে যারা আছে তারা যেন সেখান থেকে চলে যায়। এই কারণেই তারা এই অস্বাভাবিক বা অলৌকিক জিনিসগুলো ঘটিয়ে মানুষজনদের ভয় দেখায়। তো তারা যেহেতু ঘরহারা, তো তারা পুরোহিতরা সেই প্রেতাত্মাদের কাছ থেকে জানতে পারে, তাদের অলৌকিক শক্তি দিয়ে তারা জানতে পারে যে তারা গ্রামবাসীদের থাকতে দেবে, কিন্তু তাদের একটি শর্ত, যে রেল লাইনের কাছাকাছি যেন কেউ না যায়, মানে তাদের বসবাসটা রেল লাইন অবধি সীমিত। তো এটা তাদের মধ্যে যেন ঠিক হয় যে গ্রামবাসী থাকবে রেল লাইন থেকে কিছুটা দূরে, সেদিকে গ্রামবাসী থাকবে, তারা কখনোই রেল লাইনের কাছাকাছিও আসার চেষ্টা করবে না। এবং কথা মতো কাজ, সেই গ্রামবাসীরা রেল লাইনের কিছুটা দূর দিয়ে একটা বেড়া কিন্তু দিয়ে দেয়। সেই বেড়া দিয়ে দেওয়ার ফলে, এবং একটা গ্রামের নিয়ম হয়ে যায় যে সেই বেড়ার ওই পারে কিন্তু তার কাটা এবং বেড়া দিয়ে দেওয়া হয়, এবং তারা ঠিক করে যে ওই পারে কিন্তু, বেড়ার ওই পারে কেউ কিন্তু কখনো যাবে না। তো এভাবে অনেক দিন কেটে যায়, তারা কিন্তু আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করে। তো এরকমই একটি রাতে কিন্তু আবার এরকম, মানে রেল লাইনের কাছ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ, চিৎকার চেঁচামেচি মানে কি, যেরকমটা তোমায় আমি আগেই বললাম, একটা সাহায্যের আর্তনাদ বলতে পারো, সেটা কিন্তু আসে। একটি লোক, সে কিন্তু একটু সাহসী ছিল, সে কিন্তু এসব কথা অতটা মাথায় না এনে, সে কিন্তু সত্যিই ভাবে যে কারোর হয়তো সাহায্যের দরকার। সে কিন্তু তাড়াতাড়ি করে সেই রেল লাইনের কাছাকাছি আসার চেষ্টা করে। তখনই দেখে একটি মহিলাকে, সাদা শাড়ি পরা মহিলা তার কাছে এসে কাঁদতে কাঁদতে সাহায্য চাইছে, যে আমার স্বামীর পা ফেঁসে গেছে রেল লাইনে। তখন বাজে কিন্তু রাত 12টা। রাত 12টার সময় তাকে একটি মহিলা এসে এরকম বলছে যে তার স্বামীর পা রেল লাইনে আটকে গেছে, এবং সে সাহায্যের জন্য কাঁদছে। সে কিন্তু কোনো কথা ভাবে না যে কেন এত রাতে একটি মহিলা আমাকে সাহায্যের কথা চাইবে, বা অন্য গ্রামবাসীদের ডেকে আনি, বা এটা কিন্তু সে ভাবে না, বা সেইটা ভাবার মতো সময় কিন্তু সে পায় না। সে কিন্তু তার কথা শুনে খুব তাড়াতাড়ির মধ্যে সেই মহিলার সঙ্গে চলে যায়, এবং মহিলার সঙ্গে চলে গিয়ে, মানে সে যখন ছুটতে ছুটতে আগে আগে যায়, মহিলা তার পিছন পিছন আসছিল। হঠাৎ রেল লাইনের কাছে আসে এবং বেড়াটি পার করে, সে যখন তড়িঘড়ি করে সে রেল লাইনের বেড়াটি ক্রস করে যায়, তখন সে পিছন ঘুরে দেখে সেখানে মহিলাটিও নেই, এবং রেল লাইনেও কোনো মানুষ নেই যে কারোর পা আটকে আছে বা কিছু। সে পিছনে মহিলাটিকে একবার দুবার খোঁজার চেষ্টা করে, সে কিন্তু কাউকে দেখতে পায় না। তখন সে কিন্তু বুঝতে পারে যে তার কাছে একটি বড় ভুল হয়ে গেছে, তাকে এই বেড়াটি কিন্তু পার করা উচিত হয়নি। সে তাড়াতাড়ি করে বেড়া পার করে যাওয়ার চেষ্টা করে। যখন সে পার করে যাওয়ার চেষ্টা করে, তখনই তার যেন মনে হয় পিছন থেকে কেউ তাকে টেনে ফেলে দিল, এবং রেল লাইনের উপর তাকে ফেলে দিল। এবং সে বলে, পরের দিন সে যখন গ্রামবাসীদের বলে, সে বলে তাকে এমন একটা শক্তির মধ্যে রেল লাইনের উপর ধরে রাখা হয়েছিল, সে চেয়েও যেন সে রেল লাইনের উপর থেকে উঠতে পারছে না, সে একদম রেল লাইনের উপর শুয়ে পড়েছে। এবং অনেকক্ষণ সে চিৎকার চেঁচামেচি করার পর সে বলে একটি ক্ষতবিক্ষত দেহ, যার গলা নেই, মাথা নেই, এরকম ক্ষতবিক্ষত দেহ তার দিকে কিন্তু এগিয়ে আসছিল। এটা দেখে সে কিন্তু তার জ্ঞান হারায়।
যখনই সে তার জ্ঞান হারায়, তারপরে কিন্তু তার চোখ খুলে ঠিক পরের দিন সকালে তার গ্রামবাসী কিন্তু তাকে উদ্ধার করে সেই রেল লাইনের কাছ থেকে, এবং তাকে জিজ্ঞেস করে তুমি কেন ওখানে গিয়েছিলে। সে তখন সমস্ত ঘটনা মানুষকে খুলে বলে। গ্রামবাসীরা তাকে বলে যে তোমার উচিত ছিল আমাদের ডাকা, আমাদেরকে জানানো, তুমি এটি অনেক বড় ভুল করে দিয়েছো। এবং এই জিনিসটি হওয়ার পর সে কিন্তু মানে একদম প্রচুর মাপে ভয় পেয়ে যায়, যে সে যেটি দেখেছিল আগের রাতে সেটি সে কখনো কল্পনাও করেনি। আস্তে আস্তে কি হয় ইব্রাহিম ভাই, সেই লোক যাওয়ার পর থেকে যে ঘটনাগুলি তোমায় আমি আগে বলেছিলাম, যে বেড়া দেওয়ার আগে অবধি যে ঘটনাগুলি ঘটতো, সেই ঘটনাগুলি কিন্তু ক্রমশ আবার শুরু হয়। এবার এমন ভাবে শুরু হয় যেন গ্রামবাসীদের উপর মানে তারা অত্যাচার করতে শুরু করে। রাত্রিবেলায় তারা ঘুমিয়ে থাকলে যেন দরজা দিয়ে কেউ খটখট করে চলে যায়। মানে মানে একরকম একটা ভয়ের উপদ্রব আবহাওয়া বলতে পারো, যে তুমি ঘরে শুয়ে আছো, তোমার দরজায় এসে কেউ খটখট করছে এবং তুমি জানো কেউ নয়। তারা এমন একটা সময় হয়ে যায় না ইব্রাহিম ভাই, তারা সন্ধ্যার পর কিন্তু আর বাড়ি থেকে বেরোনো ছেড়ে দেয়, কারণ সন্ধ্যা হয়ে গেলেই যেন তাদের সঙ্গে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যাবে। অনেক মানুষের সঙ্গে কেউ হয়তো পুকুরের ধারে যেত, পুকুরে স্নান করতে বা এরকম কিছু, এমন হতো তাকে টেনে জলে ডুবিয়ে দিত। মানে একরকম উপদ্রব শুরু হয়ে যায় তাদের উপর। তারা কিন্তু আস্তে আস্তে মানুষ সেই গ্রাম থেকে কিন্তু চলে যেতে শুরু করে। তারা প্রথমে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করলো, আস্তে আস্তে জিনিসটা এত বেশি বেড়ে যায় যে আস্তে আস্তে তারা সে গ্রাম থেকে এক এক করে সেই 300-400 জন মানুষ আস্তে আস্তে তারা ওখান থেকে চলে যেতে শুরু করে। বেশ সীমিত সময়ের জন্য বলতে পারো, 5-6 বছর হয়তো তারা সেই গ্রামে ছিল, এবং আস্তে আস্তে সেই গ্রাম থেকে মানুষ চলে যেতে শুরু করে। এবং এমন পরিস্থিতি হয়ে যায় যে সেখানে কিন্তু আর কেউই একটা সময়ের পর আর ছিল না, সবাই সেই গ্রাম ছেড়ে চলে যায়। এখনো সেই গ্রামটি পরিত্যক্ত অবস্থাতেই আছে। সেই গ্রামে এখনো সেই স্কুল আছে, সেই গ্রামে এখনো আছে পাকা রাস্তা, ল্যাম্পপোস্ট, সমস্ত কিছু, এবং পাকা বাড়ি। কিন্তু গ্রামে নাই আর কেউ, একটি লোকও সেই গ্রামে থাকে না। এবং এই ফাঁকা গ্রাম এখন উপদ্রব শুরু হয়েছে চোর ডাকাতের, উপদ্রব শুরু হয়েছে ইল্লিগাল কাজ, ক্রিমিনালদের। তো এখন কালের বিবর্তনে সেই জায়গায় শুরু হয়েছে ক্রিমিনালদের উপদ্রব। এখন ইল্লিগাল কাজের জন্য সেই জায়গাটি ধরো তুমি বিখ্যাত বা কুখ্যাত বলতে পারো। সেখানে ইল্লিগাল কাজ, অনেক খারাপ কাজ, সে সমস্ত কিছু হয়ে থাকে। কিন্তু একটি সময় সেখানে অনেক মানুষের একটি খুশাল গ্রাম বলতে পারো সেটি ছিল, সেটি আর নেই। সেই গ্রাম এভাবেই খালি হয়ে যায়। কিছু অবয়ব, কিছু প্রেত আত্মা, জিন, ভূত, যেটাই বলো না কেন, তাদের উপর। তো ইব্রাহিম ভাই, এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি অজানা গ্রাম, যেটির নাম হচ্ছে বেনাগ্রাম। সেই গ্রামটি সম্বন্ধে হয়তো দর্শকরা অনেকে জানবেন না, কিন্তু এই গ্রামটি সত্যিই আছে। আজকে আপনি দেখতে পারেন সেই গ্রামটি, এবং আপনি নিজেও যেতে পারেন সেই গ্রামে, বেনাগ্রাম। সেটি আসানসোলের কাছে অবস্থিত, এবং সেই গ্রামটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত। এবং ইব্রাহিম ভাই, আমরাও চেষ্টা করব, আমরা যেহেতু অনেকগুলি ট্রিপ এবং ঘুরতে যাই, তো আমরা কিন্তু চেষ্টা করব যে আমরা যেরকম ডাউহিল বা বেনাগ্রাম বা বেগুনকদর, এই সমস্ত স্টেশন, এই সমস্ত গ্রাম, এই সমস্ত হিল স্টেশনগুলো আমরা কিন্তু গিয়ে সেগুলি কিন্তু আমরা ব্লগের মাধ্যমে দর্শক মণ্ডলীর কাছে পৌঁছে দেবো। কারণ আমরা যেটি বলছি সেটি কতটা সত্য, বা আমরা হয়তো সেই জিনিস বা এন্টিটি বা অবয়ব হয়তো দেখাতে পারবো না, কিন্তু যে ঘটনাগুলি, যে একটি পরিত্যক্ত গ্রাম, একটি পরিত্যক্ত স্টেশন বা একটি ফাঁকা স্কুল, সেই জিনিসগুলো যে সত্যি অবস্থিত, সেটা কিন্তু আমরা দেখাতে পারবো। তো ঘটনাটি এত দূর অবধি। তো ইব্রাহিম ভাই, ঘটনাটি শুনে তোমার কি মনে হয়, ঘটনাটি কতটা সত্য, এবং তোমার কি মনে হয় গ্রামটিতে আজও কি কেউ সেখানে আছে, কোনো অবয়ব বা কিছু? দেখো, আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যখন তুমি ঘটনাগুলি বললে, তো একটি রীতিমতো আমি কল্পনাতে চলে গিয়েছিলাম, এবং যেমন মনে হচ্ছিল আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, যে গ্রাউন্ড ডেসক্রিপশন যেটাভাবে দিলে তুমি, যে একটা গ্রাম, তার পাশ থেকে জঙ্গল শুরু, এবং এক পাশে রেল লাইন, সেখানে কোনো স্টেশন নেই। হ্যাঁ, জাস্ট রেলগাড়ি, হয়তো মালগাড়ি চলাচল করে, এবং যেটা আসানসোলের ওই সাইডে, এবং সেটা জানি আমরা আসানসোল, রানীগঞ্জ, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের কয়লা খনির জায়গা। তো ওই জায়গাতে মালগাড়ি যাওয়া আসা করে, অতটা প্যাসেঞ্জার ট্রেন কিন্তু যাওয়া আসা করে না। তো স্বাভাবিকভাবে কিন্তু ওই সমস্ত জায়গায় ওই যে ভূতের ভয় বা প্রেতাত্মা, বা ওই যে কেউ ডাকতো সাহায্যের জন্য, তো মনে হচ্ছে যে কিছু একটা ফাঁদ কেউ পেতে রেখেছে, এবং সেখানে গ্রামবাসীকে তারা উপদ্রব করছে। তো আদেও কতটা সত্য কতটা মিথ্যা আমি বলতে পারবো না, যেহেতু ঘটনাটি অনেক আগের ঘটনা। এবং
সেখানে এখন বলছো যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, বা স্বাভাবিকভাবে সেটা হবেই। সেই সময় কি আদেও ভূত প্রেত এইসবের প্রকোপে কেউ ছেড়ে পালিয়েছে, নাকি এরকমই কিছু ক্রিমিনালদের টার্গেটে ছিল যে গ্রামটাকে খালি করানো, গ্রামটা খালি করানো, এরকম কি কিছু একটা? কিছু চালবাজির মাধ্যমে। কিন্তু ঘটনা যাই হোক, ফল হচ্ছে একটাই, যে গ্রামটা এখন পরিত্যক্ত। এবং এতটা সত্য যে সেই গ্রামে একসময় ছিল অনেক মানুষ, কিন্তু এখন সেই গ্রামে কেউ নেই। এবং তাদের উঠে যাওয়ার কারণটাই হচ্ছে ভয়। ভয়। সে ক্রিমিনালদের, এটা তো এটি তো একটি ক্রিমিনালদের সাজানো কিছু হোক, বা এটি একটি সত্যি ভৌতিক ঘটনা হোক না কেন, তারা কিন্তু লোককথা কিন্তু দুটোই শোনা যায়। দুটোই শোনা যায়, তারা কিন্তু ভয়ের কারণে সেখান থেকে উঠে চলে। তো আমরা চেষ্টা করব যদি পরবর্তীতে কোনো ট্রিপে গিয়ে সেই সমস্ত জায়গা দেখানোর, কারণ আমরা যেহেতু সমস্ত আর্টিকেল বা গুগল বা ইউটিউব সমস্ত জায়গায় তথ্য নিয়ে আমরা ভিডিওগুলো বানাই, তো সেই সমস্ত ভিডিও বানানো আর সেই সমস্ত জায়গা গিয়ে নিজের চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে, এবং চাইবো আপনাদেরকেও দেখাতে। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা ঘটনা পাঠাতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডি, ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ডিরেক্ট পাঠাতে পারেন। আমাদের স্টুডিওতে এসে গল্প বলতে চাইলে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের ইনস্টা, ফেসবুক অথবা ইমেল আইডিতে। চলুন, দেখা হচ্ছে পরবর্তীতে পরের কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।